প্রিয় শিক্ষার্থীরা, যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা তোমরা দিবে, তাদের জন্য একটি ক্লাস রাইট ফর্মস অফ ভার্বের। আমরা অবশ্যই ইতিমধ্যে জানি যে আমরা কি করব। এইচএসসি পরীক্ষা যারা দেব তাদের 9টি গ্রামারের উত্তর করতে হবে এবং এতে নাম্বার থাকবে 60। এই পার্ট এ গ্রামারে 9টি প্রশ্নের উত্তর দিতে হবে এবছর শর্ট সিলেবাসে, এবং এর মধ্যে একটি বিষয় রয়েছে, সেটা হলো রাইট ফর্মস অফ ভার্ব, ইউজ অফ ভার্ব। অর্থাৎ এই ইউজ অফ ভার্বের মধ্যে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিক্সের উপরে গ্রামারটা থাকবে। ভার্বের সাথে সাবজেক্টের যে সম্পর্ক হলে ভার্বের যে রূপ হয় সেটাই আমাদের বোঝাতে হবে। আমাদের এবছর যে প্রশ্নগুলো হবে সেগুলো কি হবে আমরা কেউ জানি না। অনেকেই হয়তো খুব এমন কিছু ভিডিও দেখছো যেগুলো দেখে মনে হয় এটা পড়লেই বা এগুলো জানলেই আমরা রাইট ফর্মস অফ ভার্বটা পারবো এবং নাম্বারটা পেয়ে যাব। কিন্তু আসলে রাইট ফর্মস অফ ভার্ব এক দুইটি ভিডিওর মাধ্যমে জানা এবং নাম্বার পাওয়া সম্ভব না, যদি না আগে আমাদের পড়া থাকে, আমাদের নিয়মগুলো যদি না জানা থাকে। কিন্তু আমাদের এবছরে যারা পরীক্ষা দেব বা তোমরা দিবে, তাদের বিশাল একটা সমস্যা, যে সময়টা ইংরেজি গ্রামার শেখার কথা, অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, হয়তো ওই সময়টা তোমরা এই গ্রামারগুলো স্কুলে গিয়ে শিক্ষকদের ক্লাস করে বুঝতে পারবে। কারণ তখন ছিল করোনাকালীন বন্ধ। এই মহামারীর কারণে আমাদের লেখাপড়া অনেকেই অনেকভাবে করতে পারলেও অনেক ছাত্রছাত্রী বাংলাদেশে রয়েছে যারা কোনোভাবেই এই গ্রামারটা বুঝতে পারেনি। তাদের এই না বোঝার কারণে এখন সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে তাদের অনেকটাই কষ্ট পেতে হচ্ছে। তো আমি হাজার হাজার রুল নয় বা অনেক রুল মুখস্থ করা নয়, আমাদের পূর্ববর্তী ক্লাসগুলিতে পরীক্ষাগুলোতে যেই প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলো যদি আমরা একটু সমাধান করি এবং সমাধানের সাথে সাথে যেগুলো তোমরা অবশ্যই 2 বছর ক্লাস করেছো, রুল পড়েছো, শিক্ষকের কাছে পড়েছো, সেগুলোর সাথে যদি আমার এই পড়াটা মিলে যায়, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এই রাইট ফর্মস অফ ভার্বগুলো পরীক্ষায় দেওয়া যাবে। এই জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো এই প্রশ্নগুলো নিজের ভাষায় বুঝে তারপরে উত্তর করা। তো রাইট ফর্মস অফ ভার্বের আমি এখানে আজকে আলোচনা করব 2019 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটি এসেছিল সেটা নিয়ে। আমাদের কাজটা কি, আমরা এখান থেকে গ্রামারের যে নিয়মটা সেটাও জানবো, কেন এরকম হলো সেটাও জানবো, এটার গঠন কি সেটাও জানবো। আমরা যদি প্রতিদিন এরকম একটি করে প্রশ্ন উত্তর জানি এবং আমাদের যা পড়া আছে বা পড়া না থাকলে বই থেকে ওই নিয়মটা খুঁজে বের করলে আমাদের আরো সুন্দরভাবে আমরা এই প্রস্তুতিটা নিতে পারবো। তো শুরু করছি আমাদের আজকের এই ক্লাস। 2019 সালে ঢাকা বোর্ডে আসা একটি প্রশ্ন আমরা এখন সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি মেসেজ রয়েছে রাইট ফর্মস অফ ভার্ব 2019 সালের। ক্রিকেট is a popular game. Both the young and the old get pleasure from this game. In fact, cricket called the gentleman's game. It entertains us with politeness and discipline, a sense of brotherhood and fraternity create among the playing nations through it. At present, cricket is the most popular game in Bangladesh. The English play it where this is here in this subcontinent, and since then it become an integral part of our entertainment. Our team consists
of skilled players. They already show their performance in several matches. But it is a matter of sorrow that sometimes our players play so poorly that our countrymen become astonished. Actually, cricket fans of our country expect something better from our players. Of course, Bangladesh have some achievements in cricket. One of them be series winning against New Zealand in 2010, which call Bangla was for winning all the matches. আমরা এই ভার্বগুলো ব্রেকেটে দেওয়া আছে, এ বি সি দিয়ে প্রত্যেকটা নাম্বার করা আছে। এগুলো সঠিক রূপটা লিখব। সঠিক রূপ লিখতে গেলে আমাদের তো নিয়মটা জানা দরকার। মনে করো নিয়মগুলো তোমরা অসংখ্য পড়েছো, বই থেকে পড়েছো, শিক্ষকের কাছে জেনেছো, কিন্তু এখানে লিখতে গেলে আমরা তো পারছি না। এটা কেন পারছি না? আমাদের অল্প অল্প হলেও এগুলোর বাংলাটা নিজের ভাষায় বুঝতে হবে। এবং এখানে কাজটা কি এখন হয়, না এই কাজটা আগে হয়েছিল, না পরে হবে, এই বিষয়টা, এই তিনটা বিষয় আমাদের কি করতে হবে, নির্ধারণ করতে হবে। একটা হলো এখন হয়, আরেকটা হলো আগে হয়েছিল, আরেকটা হলো পরে হবে যখন কথাটা বলছি বা প্যাসেজটা পড়ছি। তো আমরা কিভাবে বুঝবো? একটা প্যাসেজে যদি তুমি দেখো এম ইজ আর এই কথাগুলো আছে, তাহলে ধরে নেবে এই প্যাসেজটা এখনকার কথাই বলা হবে। বিশেষ করে সাধারণত যদি থাকে ওয়াজ ওয়ার, তাহলে বুঝতে হবে আমাদের এই প্যাসেজটার কথা আগের কোনো ঘটনা বলা হয়েছিল। সংক্ষেপে মনে রাখো, অ্যামিজার এই ধরনের কিছু যদি আমরা দেখি প্যাসেজটা পড়ে, তাহলে বুঝবো এটা এখনকার কথা বলা হয়েছে। একটা না দুইটা তোমরা পাবেই অ্যামিজার এরকম যদি থাকে, তাহলে কি আমরা বুঝবো যে এটা এখনকার কথা বলা হয়। ওয়াজ ওয়ার যদি থাকে, তাহলে এটা আগে হয়েছে এমন, যেটা আগে ঘটে গেছে এরকম কথা বলা হবে। আবার উইল শেল এরকম যদি কোনো শব্দ থাকে, তাহলে এটা পরে হবে। এই তিনটা বিষয় তোমরা মনে রাখবে, যারা গ্রামার কোনোদিনই করনি তারাও পারবে। যেমন দেখো এখানে ক্রিকেটের পরে ইজ আছে, আবার দেখো এটাতে খুঁজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে বাট ইট ইজ এ ম্যাটার অফ হিজ সরো, এখানে একটা ইজ আছে। এরকম আমরা যদি পেসেজটার দিকে লক্ষ্য করি, যদি এই ইজ, এম, আর এগুলো পাওয়া যায়, তাহলে বুঝবো এটা এখনকার কথাই বলা হয়েছে এই পেসেজটা। তারপর বুঝতে চেষ্টা করব আমরা এই পেসেজটার মধ্যে যে আমরা যদি কোনো কাজ করি, তাহলে যেমন দেখো আমি লিখছি, খুব সহজ ইংরেজি দিয়ে তোমাদের বোঝাতে চেষ্টা করব। এরকম আই ইট রাইস, এই যে একটা সেন্টেন্স, এটা ইন্টারমিডিয়েটে পরে এমন কোনো ছাত্র নাই যে এটা বোঝে না। এখন দেখো এই খাওয়ার কাজটা আমি করতে পারি, কিন্তু যদি আমরা দেখি রাইসটা আগে আসছে, এখন বলো এই রাইস, আই ইট, এই তিনটা শব্দ মিলেই তো এই সেন্টেন্সটা, কিন্তু আমি দেখছি কি রাইসটা আগে। রাইসটা যদি আগে আসে, তাহলে আমি তো খাওয়ার কাজটা করতে পারি, রাইসে কি খাওয়ার কাজটা করতে পারবে? পারবে না। যদি এরকম থাকে যে কাজটা, এই কাজের আগে যে শব্দটা থাকে তার দ্বারা হয় না, যেমন এই কাজটা এই আমি, আমার দ্বারা হয়, সম্ভব, কিন্তু রাইসের দ্বারা ইট সম্ভব না, তখনই এই ধরনের ইস থাকা সেন্টেন্সগুলি পরে যদি ভার্ব থাকে, কি থাকে, ভার্ব থাকে ব্রেকেটে, তখন এইটা
রাইস হওয়ার কারণে, অর্থাৎ এই তো খাওয়ার কাজটা পারবে না, এরপরে একটা ইজ দিতে হবে। কি দিতে হবে? ইজ। আর এই ভার্বটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল, কি? ইটেন। রাইস ইজ ইটেন, এটা হলো পেসিভ। বিষয়টা কি? পেসিভ এরকম হবে। তাহলে একটা হলো সাবজেক্টটার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আরেকটা হলো এইখানে যে সেন্টেন্সটা আমি করলাম রাইস ইজ ইটেন, কারণ এই ইটের কাজটা এখানে ব্রেকেটে যদি ইট থাকতো এটাকে ইটেন করে ফেলতে হইতো, কারণ রাইসটা খাইতে পারে না কোনো কিছু, কেউ খায় এই রাইস। এরকম ক্ষেত্রেই আমরা এই এখানে ইজ অথবা আর হবে। এটা একটু খেয়াল রাখো, এটাকে পেসিভ ভয়েস বলা হয়। তাহলে আমরা দেখি ক্রিকেট ইজ এ পপুলার গেম, এর অর্থ হলো ক্রিকেট হলো একটা জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়ং অ্যান্ড দ্য ওল্ড, অর্থটা কি? ইয়াং এবং ওল্ড এই দুই ধরনের, বৃদ্ধ এবং যুবক, গেট প্লেজার, তাহলে আনন্দ পায় ফ্রম দিস গেম, এই গেম থেকে। তাহলে আমরা কি করতে পারি? যেহেতু ইজ আছে, ইজ থাকলে ওইটার মধ্যে সাধারণত সবটি প্রেজেন্ট ফর্ম অথবা এই প্রেজেন্ট ফর্ম হবে। এক হইল প্রেজেন্ট ফর্ম, ভার্বের, কখনো কখনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাজ বা ইয়ের যুক্ত হবে। কখন হবে? যখন এই প্রথম যে শব্দটা একজন বুঝাবে, যে কাজটা করে এটা একজন বুঝাবে, এবং আই এবং ইউ বাদ দিয়ে, এই দুইটা বাদ দিয়ে অন্য কেউ একজন হবে, তখন অ্যাজ বা ইয়েস প্রেজেন্ট ফর্মের সাথে যুক্ত হবে। আরেকটা পদ্ধতি হলো অ্যামিজার হবে, অ্যামিজার হবে, আই থাকলে এম, ইউ থাকলে আর, ইজ হবে। এই কাজটা না করতে অন্য কারো দ্বারা করা হয়েছে বোঝায়, কিন্তু আমি তুমি এগুলো সামনে এসে পড়েছে রাইসের মতো, এরকম যদি বুঝি অ্যামিজার হবে। তারপরে পাস্ট পার্টিসিপল অর্থাৎ এই যে ইটেনের মতো হবে। আবার অ্যামিজার থাকতে পারে, তারপরে ভার্বের সাথে আইএনজি। খেয়াল রাখো প্রেজেন্ট থাকলে কি কি হবে। তারপরে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ হইতে পারে, কিছু শব্দের কারণে হ্যাভেজ হবে, কিছু শব্দ সেন্টেন্সে থাকলে হ্যাভেজ হবে। হ্যাভেজের পরে এখানে আবার পাস্ট পার্টিসিপল হবে। তাহলে কোথায় কোথায় পাস্ট পার্টিসিপল? অ্যামিজারের পরে পাস্ট পার্টিসিপল হতে পারে, হ্যাভেজের পরে পাস্ট পার্টিসিপল হতে পারে। কিছু শব্দের কারণে, কিছু শব্দ যদি সেন্টেন্সে থাকে হ্যাভেজের পরে পাস্ট পার্টিসিপল হতে পারে। সেই শব্দগুলি কি? এগুলি আমরা লিখতে লিখতে, শুনতে শুনতে আমাদের মনে জায়গা করে নেব, বারবার শুনতে শুনতে। দেখো ক্রিকেট ইজ এ পপুলার গেম, ইজ আছে অর্থাৎ আমি বুঝলাম এই কয় ধরনের বাদে, এই কয়েকটা গঠন বাদে অন্য কোনোভাবে এটার উত্তর হবে না। দেখি আমরা হয় কিনা। প্রথমটা হবে গেট। গেট কেন? ইয়ং, উভয়ই ইয়ং অ্যান্ড ওল্ড, তাহলে একজন রইল না, দুইজন হয়ে গেল, এই জন্য প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এই যে প্রেজেন্ট ফর্ম এটা আমরা বসাইতে পারবো এইখানে। ইনফ্যাক্ট, বাস্তবিক পক্ষে বা সত্যিকার অর্থে, ক্রিকেট কল, আচ্ছা কল অর্থ তো ডাকা বা বলা হয় বা ডাকা হয়। কি ক্রিকেট, ক্রিকেটে কি ডাকাটা কি করতে পারে? পারে না। খেয়াল করো ডাকাটা কি করতে পারে না। আমি আগেই বলছি যেই কাজটা এই সামনে যে থাকে, ভার্বটার সামনে যে থাকে, যার কথা উল্লেখ থাকে, সেই তো সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে থাকে ভার্ব। তাহলে আমাদের এই যে কলের আগে যে ক্রিকেটটা থাকলো, এই ক্রিকেটে কি ডাকার আগে কাজটা করতে পারে? পারে না। তাহলে আমাদের এই কলটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে এই ইটেনের মতো, তাহলে এটা হবে কল্ড। কি হবে? কল্ড হবে, এবং ক্রিকেটের পরে একটা ইজ দিতে হবে, তাহলে ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম। তারপরে দেখো ইট, ইট বলতে ওই ক্রিকেটটাই তাকেই বোঝানো হয়েছে। দেখো ক্রিকেটটাকে যদি বোঝানো হয়ে থাকে তাহলে কি হবে?
ইন্টারটেইনস, ইন্টারটেইন আছে, ইন্টারটেইনস। এখন এইটা আবার এটা কি করে, এন্টারটেইন করে, আস, আনন্দ দেয়। হ্যাঁ, এইটাই দেয়, ক্রিকেটটাই তো আনন্দটা দিতে পারে। এই জন্য এটা ইট ইজ এন্টারটেইনড না, ইট এটা নিজেই আমাদের আনন্দ দেয়, অর্থাৎ ক্রিকেট খেলাটা। তাহলে ইট এন্টারটেইন, এই ইট একটা কিছু বোঝায় এবং কি এন্টারটেইনস, এন্টারটেইনস কেন, একটা কিছু বুঝাইলো এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এই যে বলা হয়েছিল অ্যাজ বা ইয়েস যুক্ত হয়, এই জন্য ইট এন্টারটেইনস আস, এটা আমাদের কি করে, আনন্দ দেয়। উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, কিসের সাথে, তরুণ এবং বৃদ্ধ উভয় এই খেলা থেকে আনন্দ পায়। বাস্তবিক ক্রিকেটকে ভদ্রলোকদের খেলা বলা হয়, জেন্টেলম্যানস গেম। এটি আমাদের বিনোদন দেয় নম্রতা ও শৃঙ্খলার সাথে। নম্রতা হইল পোলাইটনেস, শৃঙ্খলার মাধ্যমে। এখানে দেখো একটা উইথ আছে, শৃঙ্খলার মাধ্যমে। শৃঙ্খলা কি, পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, ডিসিপ্লিন অর্থ শৃঙ্খলা। এ সেন্স অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ব, ভ্রাতৃত্ব জ্ঞান, অ্যান্ড ফ্রেটার্নিটি, বন্ধুত্ব, ক্রিয়েট, এই দুইটা কি করে সৃষ্টি হয় অ্যামং দ্য প্লেয়িং নেশন, খেলায় রত যে জাতিরা আছে তাদের মধ্যে থ্রু ইট, এই খেলার মাধ্যমে। তাহলে সুন্দর করে বাংলাটা বললে কি হবে, খেলোয়াড় দেশগুলোর মধ্যে এক ধরনের ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্ব সৃষ্টি হয় এই খেলার মাধ্যমে। এটা হলো এটা বাংলাটা। তাহলে এই যে এখানে দেখো ইজ ক্রিয়েটেড, ইজ ক্রিয়েটেড। আচ্ছা, এই ভ্রাতৃত্বটা কি, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ এবং বন্ধুত্ব, এই দুইটাই কি সৃষ্টি করে না মানুষে এই দুইটা সৃষ্টি করে? তাহলে সৃষ্টিটা করে কে, খেলোয়াড়রা। তাদের কথা আছে কোথায়, শেষে। প্লেয়িং নেশন, যেসব জাতিরা এই খেলা অংশগ্রহণ করে তাদের কথা আছে পরে। তাহলে ভার্বটার আগে আছে কি, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব। তাহলে এটা যেহেতু এই ক্রিয়েট করতে পারে না, তাহলে এখানেও আমাদের ঠিক এই যে ইজ ইটের মতো ইজ ক্রিয়েটেড হবে, ইজ ক্রিয়েটেড অ্যামং দ্য প্লেয়িং নেশনস থ্রু ইট। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় খেলা ক্রিকেট। দ্য ইংলিশ, ইংলিশ একটা জাতি, প্লে ইট, ইংরেজি আগে দি থাকলে পুরো জাতিকে বোঝা, অর্থাৎ ইংরেজরা প্লে ইট, ইট বলতে ক্রিকেটকে বোঝানো হয়েছে, ক্রিকেট খেলে হেয়ার, এখানে, ইন দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে, সাবকন্টিনেন্ট অর্থ উপমহাদেশে, অ্যান্ড সিন্স দেন, তখন থেকে, দেন অর্থ তখন, সিন্স হইতে, ইট বিকাম, এটা হয়ে ওঠে। তাহলে এটা নিজেই তো হয় ক্রিকেট খেলাটা, অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট, অবিচ্ছেদ্য একটা অংশ, অফ আওয়ার, আমাদের, এন্টারটেনমেন্ট, বিনোদনের একটা অংশ হয়ে ওঠে। তাহলে দ্য ইংলিশ প্লেস, ইংরেজরা খেলে, এইখানে এই যে দেখো ইংরেজরা খেলে, এই যে দেখো এখানে প্লেট লেখা আছে, কি প্লেট। আচ্ছা, ইংরেজরা কি এখন খেলে এটা বলছে না, আগে খেলছে, অনেক আগে থেকেই তো খেলাটা শুরু হয়েছে নাকি, অনেক আগে থেকেই খেলাটা শুরু হয়েছে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে কাজটা কি এখন, প্রথমেই বলছিলাম যে সেন্টেন্সটা আমরা পড়ছি এটা কি এখন না আগের। যদি আগের হয় পাস্ট ফর্ম, আগের হইলে পাস্ট ফর্ম, এখনকার হইলে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মের
মধ্যে এই চারটা জিনিসই কাজে লাগবে। পাস্ট পার্টিসিপল লাগবে, তার আগে হ্যাভ হ্যাজ, পাস্ট পার্টিসিপল লাগবে অ্যামিজার অথবা প্রেজেন্ট ফর্ম। আর যদি পাস্ট হয়, যদি কাজটা সে নিজে করতে পারে, ঠিক সেম এই প্রেজেন্টের জায়গায় হবে পাস্ট ফর্ম, এইখানে হয়ে যাবে ওয়াজ ওয়ার। যদি কি করতে হয়, পেসিভ করতে হইলে ওয়াজ ওয়ার হবে, আর এখানে হবে হ্যাভ হ্যাজ। এই অ্যামিজারের জায়গায় হবে ওয়াজ ওয়ার, তারপরে আইএনজি। এই কয়েক ধরনের নিয়ম আমাদের জানা থাকতে হবে। এখন ইংরেজরা কি এখন খেলে না আগে খেলতো? ইংরেজরা উপমহাদেশে এটি প্রথম খেলেছিল এবং তখন থেকে এটি আমাদের বিনোদনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আচ্ছা, এখন অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, তাহলে একটা হলো প্লেট, আরেকটা হবে হ্যাজ বিকাম। দেখো, একটা প্লেট আরেকটা হ্যাজ বিকাম। কি ছিল জিনিসটা? জিনিসটা ছিল এরকম, দ্য ইংলিশ প্লেড ইট। ইংরেজরা এটা খেলেছিল এখানে, ইন দি সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে এটা খেলেছিল। অ্যান্ড সিন্স দেন, এই দেন দেখেই আমি বুঝলাম এটা আগের কথা, তখন থেকে, যার কারণে এই প্লে না হইয়া এইখানে একটা প্লেড হবে। অতীত, অতীত বুঝাইলে পাস্ট ফর্ম, বর্তমান বুঝাইলে প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, ইট বিকাম, এটা হয়ে ওঠে, হয়ে উঠেছে, হয়ে উঠেছে এখন। আবার এই যে দেখো এখানে লেখা আছে হ্যাভ অ্যাজ পাস্ট পার্টিসিপল। আমরা ইংরেজরা এটা প্রথম খেলেছিল, এখন এটা হয়ে উঠেছে। এই যে বিকামস অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট। যখন হয়েছে বোঝা যাবে, এখন হয়েছে, তখন আমাদের হ্যাভ হ্যাজ দিতে হবে, সাথে পাস্ট পার্টিসিপল। এই কাজটাই এখানে হয়েছে, ইট হ্যাজ বিকাম। তাহলে এটাও আমরা বুঝতে পারলাম, এখানে হ্যাজ বিকাম হবে। আওয়ার টিম, আমাদের দল, অর্থাৎ আমাদের বাংলাদেশের দল, যেহেতু বাংলাদেশের খেলার কথা এখানে বলা হয়েছে। আওয়ার টিম কনসিস্ট তো কোনো কিছুতে থাকা, অফ স্কিলড প্লেয়ার্স। হ্যাঁ, আমাদের দলে আছে যোগ্যতা সম্পন্ন খেলোয়াড়, আমাদের দলে আছে যোগ্যতা সম্পন্ন খেলোয়াড়। এই যে দেখো এখানে আমাদের দলটি দক্ষ খেলোয়াড় নিয়ে গঠিত, কনসিস্ট থাকা, গঠিত, গঠন করা হয়েছে। আমাদের দলটি দক্ষ খেলোয়াড় নিয়ে গঠিত, তারা ইতিমধ্যেই বিভিন্ন খেলায় নিজেদের পারফরমেন্স দেখিয়েছে। তাহলে কি হবে, এটা কি হবে উত্তরটা? এই যে দেখো, আমরা আগে থেকে একটু দেখি। কনসিস্ট, আওয়ার টিম তো একটা, এই যে বলছি একটা এস হবে, আওয়ার টিম একটা দলের কথা, আমাদের দল, জাতীয় দল একটা, এই জন্য কনসিস্ট ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়েছে। আর তারা ইতিমধ্যেই কি করছে, বিভিন্ন, হ্যাঁ, কি করছে, তারা ইতিমধ্যেই বিভিন্ন খেলায় নিজেদের পারফরমেন্স দেখিয়েছে, তারা ইতিমধ্যেই বিভিন্ন খেলায় নিজেদের পারফরমেন্স দেখিয়েছে। এই দেখিয়েছে আবার অন্তস্থ স, এরকম থাকলেই হ্যাভ অ্যাজ পাস্ট পার্টিসিপল। তাহলে দে, দে থাকলে দের পরে হ্যাভ। এই যে দেখো কি আছে এখানে, আওয়ার টিম, আওয়ার টিম কনসিস্ট অফ স্কিলড প্লেয়ার্স, দে অলরেডি, এই অলরেডি থাকলে হ্যাভ অ্যাজ হবে। বলছিলাম কিছু শব্দ আছে ওইগুলির জন্য এই হ্যাভ অ্যাজ পাস্ট পার্টিসিপল। এই অলরেডি এমনই একটা শব্দ, তবে অলরেডি যে থাকতেই হবে তা না, আমাদের কোন ধরনের কথা বললে সুন্দর হয় সেটাই দেখবো আমরা। এই প্রেজেন্ট ফর্ম দিলে হয়, সুন্দর হয়, যদি হয়েছে বোঝায় তখন হ্যাভ অ্যাজ দিয়ে পাস্ট পার্টিসিপল দিতে হবে। এইটাও এই প্রেজেন্টের আওতায় পড়ে, ঠিক আছে? তাহলে দে অলরেডি হ্যাভ শোন, SHOWN, shown their performance in several matches, বিভিন্ন কি খেলায় তারা খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো, এটা একটা দুঃখের বিষয়, সরো অর্থ দুঃখ, দ্যাট যে সামটাইমস কখনো কখনো, আওয়ার প্লেয়ার্স আমাদের প্লেয়াররা, আমাদের কি প্লেয়াররা কি প্লে সো পুরলি, আমাদের খেলোয়াড়রা, হ্যাঁ, খেলে সো পুরলি, কি হবে, সো পুরলি, আমাদের খেলোয়াড়রা খেলে সো পুরলি। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট সামটাইমস আওয়ার প্লেয়ার্স প্লে সো প্লেয়ার্স প্লে। তাহলে এখানে হবে প্লেয়ার্স প্লে, আর কিছুই হবে না, যেহেতু এস আছে, অনেক থাকলে আর এস যুক্ত হয় না, প্লে।
সো প্রবলি দ্যাট আওয়ার কান্ট্রিমেন, আমাদের দেশের মানুষেরা, তাহলে অনেক মানুষ বিকাম অ্যাস্টোনিশড, আশ্চর্য হয়, অ্যাস্টোনিশড অর্থ আশ্চর্য হয়ে যায় বা স্তব্ধ হয়ে যায় তাদের খেলা দেখে, দুঃখ পায়। অ্যাকচুয়ালি ক্রিকেট ফ্যান্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের ক্রিকেট যারা ফ্যান আছে তারা এক্সপেক্ট, আশা করে, সামথিং বেটার ফ্রম আওয়ার প্লেয়ার্স, কিছু একটা ভালো কিছু, তাহলে এক্সপেক্টই থাকবে, ঠিক আছে, এক্সপেক্টই থাকবে, বেশি কিছু বাড়ানো দরকার নাই, এক্সপেক্ট ঠিক থাকলো, তারপরে প্লে ঠিক থাকলো, এভাবে আমরা বুঝতে পারি, শুধু ব্রেকেটটা উঠাই দিলেই হয়। অফকোর্স বাংলাদেশ, অবশ্য বাংলাদেশ হ্যাভ হ্যাভ সাম অ্যাচিভমেন্ট, বাংলাদেশের আছে কিছু অ্যাচিভমেন্ট। তাহলে এখানে হ্যাভ না হয়ে কি হবে, প্রেজেন্ট ফর্ম যদি হয়, তাহলে বাংলাদেশ তো একটা দেশ, তাহলে হ্যাজ প্রেজেন্ট ফর্ম, এই যে এটার মতো, এই যে প্রেজেন্ট ফর্ম সেরকম, এরপরে তো ভার্ব নাই, হ্যাভটাই ভার্ব, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম, বাংলাদেশের আছে সাম অ্যাচিভমেন্ট, কিছু অর্জন ইন ক্রিকেটে। ওয়ান অফ দেম, তাদের মধ্যে একটা, এই অর্জনের মধ্যে একটা, এখানে লেখছে বিটা নিজেই ভার্ব, বি নিজে ভার্ব মানে অ্যামিজার, এখানে হবে অ্যামিজার। তাহলে অ্যামিজার যদি হয় তাহলে কি হবে, অফকোর্স বাংলাদেশ হ্যাজ সাম অ্যাচিভমেন্ট, তাহলে হ্যাভের জায়গা হবে হ্যাজ, বাংলাদেশ হ্যাজ সাম অ্যাচিভমেন্ট ইন ক্রিকেট। ওয়ান অফ দেম, নিউজিল্যান্ড, ওয়ান অফ দেম ইজ, তাদের মধ্যে একটা, কি হবে, তাদের মধ্যে একটা, ওয়ান অফ দেম ইজ। সিরিজ, SERIS, এখানে দেখো, সিরিজ উইনিং এগেইনস্ট নিউজিল্যান্ডের বিপরীতে 2010 সালে সিরিজ জয়। হুইচ কল, আচ্ছা ওই খেলাটাকে বলা হয়, এটা কি খেলায় বলে না আমরা বলি বা মানুষ বলে, এই জন্য এটা হবে হুইচ ইজ কল্ড, অর্থাৎ ওই ওয়াচটাকে বলা হয়, ওই যে জয় লাভটা জয় বলা হয়, অনেক ব্যবধানে জয়লাভটাকে বলা হয় বাংলা ওয়াচ। তাহলে হুইচ ইজ কল্ড, আবার ওইখানে পাস্ট পার্টিসিপল লাগবে, যেহেতু এই ডাকার কাজটা হুইচ বলতে বুঝাইছে ওই সিরিজ জয়টাকে, তাহলে সিরিজ জয় তো নিজে কাজ করতে পারে না, ডাকতে পারে না, এই জন্য হুইচের পরে ইজ কল্ড বাংলা ওয়াচ ফর উইনিং অল দ্য ম্যাচেস, সবগুলো খেলায় জয়লাভের কারণে এইটাকে বাংলা ওয়াচ বলা হয়। তো আমরা একটু বাংলাটা আবার একবারে পড়ি। ক্রিকেট একটি জনপ্রিয় খেলা, তো তরুণ ও বৃদ্ধ উভয়ই এই খেলা থেকে আনন্দ পায়। বাস্তবে ক্রিকেট ভদ্রলোকদের খেলা বলা হয়। এটি আমাদের বিনোদন দেয় নম্রতা ও শৃঙ্খলার মাধ্যমে। খেলোয়াড় দেশগুলোর মধ্যে এক ধরনের ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্ব সৃষ্টি হয় এই খেলার মাধ্যমে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। ইংরেজরা উপমহাদেশে এটি প্রথম খেলেছিল এবং তখন থেকে এটি আমাদের বিনোদনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আমাদের দলটি দক্ষ খেলোয়াড়দের নিয়ে গঠিত, তারা ইতিমধ্যে বিভিন্ন খেলায় নিজেদের পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু দুঃখজনকভাবে মাঝে মাঝে আমাদের খেলোয়াড়রা এত খারাপভাবে খেলে যে তাদের দেশের মানুষ বিস্মিত হয়ে যায়। প্রকৃতপক্ষে আমাদের দেশের ক্রিকেট প্রেমীরা খেলোয়াড়দের কাছ থেকে আর ভালো কিছু প্রত্যাশা করে। অবশ্যই বাংলাদেশের ক্রিকেটে কিছু অর্জন আছে, তার মধ্যে একটি হলো 2010 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়, যেটি সব ম্যাচ জয় করার কারণে বাংলা ওয়াচ নামে পরিচিত হয়েছিল। তাহলে আমরা যদি এগুলির ব্যাখ্যা জানতে চাই, যে প্রথমে গ্যাট দিয়েছিলাম প্রেজেন্ট সিম্পল টেন্স, নিয়মিত ঘটনা, এই জন্য নিয়মিত ঘটনা। ইজ কল্ড, এটা প্যাসিভ ভয়েস, ক্রিকেটকে জেন্টলম্যানসের গেম বলা হয়। তারপরে সবার শুভকামনা, আল্লাহ হাফেজ।